প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি এম ওয়াহিদুর রহমান, সহকারী শিক্ষক, দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের বিষয় পদার্থবিজ্ঞান নবম শ্রেণী। আমরা এর আগে একটি ক্লাস নিয়েছিলাম পদার্থবিজ্ঞান নবম শ্রেণীরই ষষ্ঠ অধ্যায়ে বস্তুর উপর তাপের প্রভাব। এরই ধারাবাহিকতায় আমরা একই অধ্যায়ের পরবর্তী অংশে চলে যাব। বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের পরবর্তী অংশটুকু তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমরা আমার এই ক্লাসটি উপভোগ করবে। বাসায় বসে এটা নিশ্চয়ই এই ক্লাসের সাহায্যে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এই ষষ্ঠ শ্রেণী এই ষষ্ঠ অধ্যায়ের সকল সমস্যা সমাধান করতে পারবে। তো আমরা চলে যাই এখন মূল ক্লাসে। তরল পদার্থের প্রসারণ। তরল পদার্থের প্রসারণ। আমরা জানি কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন অতি সহজেই নির্ণয় করা যায়, কিন্তু তরল পদার্থের কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা ক্ষেত্রফল নাই। শুধুমাত্র আয়তন দ্বারা তাদের কি করা যায়? সূচিত করা যায় বা চিহ্নিত করা যায়। তো আমরা আয়তন তরল পদার্থ সঠিকভাবে নির্ণয় করতে গেলে যে কোনো একটা পাত্রে রাখার দরকার হয়। তো আমরা আজকে দেখি আসলে তরল পদার্থের প্রসারণটা কিভাবে হয়। কিভাবে আসলে আমরা যেটা চিন্তা করি, বাস্তবে যেটা চিন্তা করি সেটা আসলে সঠিক হয় কি না, সেটা আমরা একটি পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে চেষ্টা করব। তো দেখা যাক। তরল পদার্থ, দেখো আমরা যদি একটি পাত্রে দেখো একটি পাত্রে কিছু তরল, একটি পাত্রে কিছু পানি নিই। এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি হবে? তরল পদার্থের প্রসারণ হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, প্রথমে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে তরল পদার্থ এই যে পাত্রে যে তরল পদার্থ আছে, এই পাত্রের যে আয়তন, এই আয়তনটুকু এই পর্যন্ত তরল পদার্থ কি করেছে? দখল করেছে। তার মানে এই তরলের আয়তনটা এই পাত্রের এই পর্যন্ত আয়তনের সমান বলে আমরা সূচিত করতে পারি। তো এখন দেখো, যখন আমরা তাপ প্রয়োগ করব, তাপ প্রয়োগ করলে আমরা জানি কঠিন পদার্থের কি হয়? আয়তন প্রসারিত হয়। তাহলে কঠিন পদার্থ মানে এই যে পাত্রটা, এই পাত্রটা কি হবে? সামান্য পরিমাণ প্রসারিত হবে। আর সামান্য পরিমাণ প্রসারিত হওয়ার ফলে তো পানির স্তরটা তখন কি হবে? পানির স্তরটা একটু নেমে যাবে। মনে করি এটা এ পর্যন্ত পানি ছিল, আমাদের এটা হচ্ছে নেমে সিতে আসে। এখন যদি আমরা আরো বেশি তাপ প্রয়োগ করি তাহলে ওই পাত্রের তাপ নেওয়ার পরে বা পাত্রের তাপ প্রয়োগের ফলে সে যে তাপমাত্রা অনুভব করবে, করার ফলে কি হবে? পানি আস্তে আস্তে কি হবে? পানি বা তরল পদার্থ আস্তে আস্তে গরম হবে এবং কি হবে? পানি আস্তে আস্তে প্রসারিত হবে। তো পানি প্রসারিত হলে আমরা এই স্তরে মনে করো বি, এই পর্যন্ত পানি কি হবে? প্রসারিত হবে। তাহলে কি দাঁড়ালো? আমরা প্রাথমিকভাবে চিন্তা করি যে আসলে আমরা যেটা ধারণা করি এইটুকু, তার মানে হচ্ছে এবি প্রসারিত হয়েছে, তরল এবি পরিমাণ প্রসারিত হয়েছে বলে আমরা চিন্তা করি বা মনে করি, কিন্তু আসলে কিন্তু তা নয়। আসলে আমরা দেখি, দেখো এই যে প্রথমে যে তরল ছিল এ পর্যন্ত, যখন পাত্র গরম হলো তখন পানির স্তর বা তরলের স্তর আমাদের কোথায় গেল? সিতে। তাহলে এসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পাত্রের প্রসারণ। পাত্রের
প্রসারণ। ঠিক আছে না? এবার দেখো যখন আমরা আরো বেশি তাপ প্রয়োগ করলাম তখন কি হলো, তখন এই তরল পদার্থ প্রসারিত হয়ে কোথায় গেল, বিতে, বিতে গেল। তাহলে এই এ বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আপাত প্রসারণ, আপাত প্রসারণ। আমাদের মূল প্রসারণ আসলে কি, মূল প্রসারণ হচ্ছে বিসি, মূল প্রসারণ হচ্ছে বিসি। তাহলে প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। অর্থাৎ আমরা যদি প্রকৃত প্রসারণটাকে আমরা কি বলছি, বিসি, অর্থাৎ বিসি ইকুয়াল টু আপাত প্রসারণ, আপাত প্রসারণ হচ্ছে এ বি যোগ পাত্রের প্রসারণ হচ্ছে এ সি। তাহলে দেখো গাণিতিকভাবে আমরা এটা দেখতে পারি যে বিসি ইকুয়াল টু এ বি প্লাস এসি, অর্থাৎ প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। ঠিক আছে না শিক্ষার্থী ভাই বোনেরা? তো আমরা এ পর্যায়ে আমরা চলে যাব হচ্ছে গ্যাসীয় পদার্থের প্রসারণ। দেখো আমরা কিছুক্ষণ আগে আমরা শিখেছি যে তরল পদার্থে শুধুমাত্র আয়তনের প্রসারণ হয়, দৈর্ঘ্য, প্রস্থ বা ক্ষেত্রফল চিন্তাও করা যায় না। সেই ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তো আরও আয়তনও তাকে চিহ্নিত করা সম্ভব হয় না। তাহলে প্রসারণ কিভাবে আমরা নির্ণয় করব? তো একটু সতর্কতার সহিত আমরা যে পাত্রে গ্যাসটা রাখবো সেই পাত্রের আয়তনটাকেই আমরা গ্যাসের আয়তন বলে চিহ্নিত করে থাকি বা চিহ্নিত করব। তো গ্যাসীয় পদার্থে তাপ প্রয়োগ করার সাথে সাথে অতি দ্রুতই আমরা জানি অতি দ্রুতই প্রসারিত হবে। কঠিন পদার্থে যেটুকু প্রসারিত হয় তার চেয়ে বেশি প্রসারিত হয় তরল পদার্থ, এবং তার চেয়েও বেশি প্রসারিত হয় হচ্ছে তোমার গ্যাসীয় পদার্থ। আমরা গ্যাসীয় পদার্থ প্রসারণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মৌলিক সূত্র আমরা জানি। কি জানি? দেখো, ইভি ইকুয়াল টু এম আর টি। এই মৌলিক সূত্র আমাদের পাঠ্য বইতে প্রমাণ করা নাই, কিন্তু এই মৌলিক সূত্র দ্বারা আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করে থাকব, এবং আমাদের পাঠ্য বইতেও অনেক সমস্যা আছে যেগুলো আমাদের এই সূত্র দ্বারা প্রমাণ করতে হয় বা বের করতে হয়। এটা মূলত রসায়নের একটা অংশ। তো আমরা দেখে নিই যে এটা কিভাবে প্রমাণ করা যায়। তো দেখো, ই ইকুয়াল টু কি, চাপ, ই ইকুয়াল টু চাপ, ভি ইকুয়াল টু কি, আয়তন, আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা প্রতিটা প্রতীকের সম্পর্কে জানতে পারলাম যে ই হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে তাপমাত্রা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখে নিই যে বয়েলের সূত্র থেকে, বয়েলের সূত্রে কি আছে দেখো, বয়েলের সূত্রে আছে স্থির তাপমাত্রায়, তাপমাত্রা যদি স্থির থাকে, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন উহার চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে কোনো গ্যাসের আয়তন, তাপমাত্রা যদি স্থির থাকে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক 1/p। যখন টি ইকুয়াল টু কি হবে, ধ্রুবক, যখন টি ইকুয়াল টু ধ্রুবক, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করব। এরপরে দেখো, এটা আমরা কিসের থেকে পেলাম, বয়েলের সূত্র থেকে।
তাই না? এরপরে আমরা যে চার্লসের সূত্র, চার্লসের সূত্র থেকে আমরা কি পাই? দেখো ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, যখন পি ইকুয়াল টু ধ্রুবক, যখন পি ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের আয়তন উহার তাপমাত্রার সমানুপাতিক। স্থির, এই যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন উহার তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে না? তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা সূচিত করি। এরপরে দেখো অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা কি পাই? দেখো আমরা এটা যদি আমরা মুছে দিই, অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা কি পাই? দেখো কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন উহার মধ্যে অবস্থিত মোল সংখ্যার সমানুপাতিক, উহার মধ্যে অবস্থিত মোল সংখ্যার সমানুপাতিক। কোনো গ্যাসের আয়তন উহার মধ্যে অবস্থিত বা উহার মধ্যে মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক কি হবে? এন। ভি সমানুপাতিক এন। এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দ্বারা সূচিত করি, তাহলে 1, 2 এবং 3-এর যদি 3টাকে আমরা সমন্বয় করি, তাহলে দেখো 1, 2 ও 3 হতে পাই ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু এন, বা ভি আমরা জানি সমানুপাতিক চিহ্ন, এটা একটা কি আসে? ধ্রুবক আসে, একটা ধ্রুবক আসে। তাহলে ভি ইকুয়াল টু আর ইন্টু দেখো টি এন পি। এখানে আর কি? আর ইকুয়াল টু মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। আর ইকুয়াল টু হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, বা ভি ইকুয়াল টু আর টি এন বাই হচ্ছে পি। তো দেখো আমরা যদি এটাকে আর গুণ করি, পি ভি ইকুয়াল টু ভিপি ইকুয়াল টু আর টি এন, অতএব পি ভি ইকুয়াল টু এন আর টি। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সূত্রটা প্রমাণ হয়েছে কিনা? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে পিভি ইকুয়াল টু এন আর টি, এই সূত্র থেকে আমরা কি করব? বিস্তৃত সমস্যাগুলো আছে আমাদের বইতে, সেগুলো আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর সতর্কতার সহিত চলাফেরা করবে। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের আবার আমরা পাবো। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম।